যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি আবারও শুরু করবে চীন, এমন প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। তবে কবে নাগাদ এই প্রক্রিয়া চালু হবে তা স্পষ্ট করেনি কোনো পক্ষ। কিন্তু ২৬ জুন হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ২৫ জুন চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই ভারতের সঙ্গেও চুক্তি হতে পারে। অন্যদিকে চীনও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বেইজিং জানায়, কিছু নিয়ম মেনে নির্দিষ্ট পণ্য রপ্তানির আবেদন পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হবে। এর আগে মে মাসে জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বৈঠক হয়, যেখানে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করেছিল দুই পক্ষ। এরপর জুন মাসে লন্ডনে একটি আলোচনায় এর কাঠামো তৈরি হয়। ২৬ জুন আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা এলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জেনেভায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনার সময় চীন প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরোপ করা কিছু পাল্টা শুল্ক তুলে নেবে। এই ঘোষণা দেওয়া হয় ২ এপ্রিল, যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনটিকে লিবারেশন ডে হিসেবে ঘোষণা দেন। তখন যুক্তরাষ্ট্র চীনের পণ্যের উপর তথাকথিত পারস্পরিক আমদানি শুল্ক আরোপ করলেও পরে আলোচনার সুযোগ দিতে গিয়ে বেশিরভাগ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়। তবে চীনের কিছু পণ্যের উপর ১৪৫% পর্যন্ত শুল্ক বহাল রাখা হয়েছিল। এই ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার কথা ৯ জুলাই। এর প্রতিশোধ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর ১২৫% পর্যন্ত শুল্ক বসায় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রপ্তানি স্থগিত করে দেয়। এতে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা, সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক সরঞ্জাম প্রস্তুতকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহের ব্যাঘাত ঘটে। এই উত্তেজনার মধ্যে গত ২৬ জুন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চীন আবারও আমাদেরকে বিরল খনিজ উপাদান সরবরাহ করতে সম্মত হয়েছে, আর চীন একবার সরবরাহ শুরু করলে আমরাও আমাদের পাল্টা ব্যবস্থা তুলে নেব। মার্কিন এই পাল্টা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম ছিল প্লাস্টিক তৈরির কাঁচামাল, ইথেন এবং চিপ উৎপাদনে ব্যবহৃত সফটওয়্যারের রপ্তানি নিষেধাজ্ঞা। ২৭ জুন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সাম্প্রতিক সময়ে কিছু অনুমোদনের পর দুই দেশ মিলে চুক্তির কাঠামোগত বিষয়গুলো আরও নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, চীনা পক্ষ আইনের ভিত্তিতে নিয়ন্ত্রিত পণ্যের রপ্তানির জন্য প্রাপ্ত আবেদনগুলো পর্যালোচনা করবে এবং অনুমোদন দেবে, আর যুক্তরাষ্ট্র চীনের উপর আরোপিত একাধিক বিধিনিষেধ তুলে নেবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, জুন মাসের শুরুতেই চীন যুক্তরাষ্ট্রের ৩টি শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য বিরল খনিজ সরবরাহকারীদের অস্থায়ী রপ্তানি লাইসেন্স ইস্যু করে, কারণ এসব উপাদানের রপ্তানি বন্ধের ফলে সরবরাহ চেইনে বড় ধরনের ব্যাঘাত দেখা দিচ্ছে। মার্কিন বাণিজ্য সচিব লুটনিক আরও জানান, এই সপ্তাহে ২৫ জুন যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সেটি জেনেভায় পূর্বে নির্ধারিত শর্তগুলোকে ভিত্তি করে গঠিত এবং বৃহৎ বাণিজ্য চুক্তির রূপ নিয়েছে। এই চুক্তির আওতায় চীন যুক্তরাষ্ট্রের সব কোম্পানিকে প্রয়োজনীয় বিরল মৃত্তিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের বিরল খনিজ পদার্থের রপ্তানি। বিশ্বের প্রায় ৭০% বিরল খনিজ খনন এবং ৯০% প্রক্রিয়াজাতকরণ করে চীন শক্ত অবস্থান তৈরি করেছে। বিরল খনিজ পদার্থ বলতে ১৭টি রাসায়নিক উপাদানের একটি গ্রুপকে বোঝায়, যেগুলো আধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। এগুলোর মধ্যে রয়েছে নিউডিমিয়াম ও ডিসপ্রসিয়ামের মতো উপাদান, যেগুলো চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়, বিশেষত অটোমোবাইল, স্টিয়ারিং সিস্টেম, ইঞ্জিন ও ক্যাটালিটিসি রূপান্তরকারীতে। শুধু গাড়ি শিল্পই নয়, জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও বিরল খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ু টারবাইন, স্মার্টফোন, টেলিভিশন, এমনকি যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসেসর তৈরিতেও এই উপাদানগুলো ব্যবহার অপরিহার্য। গাড়ি নির্মাতারা ইতোমধ্যেই অভিযোগ করেছেন যে বিরল খনিজ পদার্থের সরবরাহ চেইন এবং সেগুলো তৈরিতে ব্যবহৃত চুম্বকের ঘাটতির কারণে কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই সপ্তাহের শুরুতে ফোর্ডের একজন নির্বাহী বলেন, ফোর্ড কোম্পানির উৎপাদন কার্যক্রম এখন প্রায় জরুরি পরিস্থিতিতে চলছে। ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক জানান, ট্রাম্প প্রশাসন আগামী সপ্তাহগুলোতে বাণিজ্য চুক্তির একটি স্যুট চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছেন। ৯ জুলাইয়ের মধ্যে ফের শুল্ক আরোপের সময়সীমা সামনে রেখে অন্তত 10টি চুক্তি চূড়ান্ত করব আমরা।
কোন দেশগুলো বাণিজ্য চুক্তির প্রথম ধাপের অংশ হবে তা নির্দিষ্ট করে বলেননি লুটনিক। তবে ২৬ জুনের শুরুতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ভারতের সাথে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ভারতের প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় বাণিজ্য কর্মকর্তারা এই সপ্তাহে ওয়াশিংটনে ২ দিনের বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। জুলাই মাসের শুরুতেই একাধিক দেশের সঙ্গে পারস্পরিক শুল্কের মেয়াদ শেষ হতে চলেছে। তার আগে যুক্তরাষ্ট্র দ্রুততার সঙ্গে বাণিজ্য আলোচনাগুলো এগিয়ে নিতে চাইলেও বহু চুক্তি এখনো ঝুলে আছে। কানাডা, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের সঙ্গে এখনও পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ আশা করছে অন্তত কিছুটা হলেও শুল্ক কমানো হবে অথবা প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এখনও কেউই নিশ্চিতভাবে কিছু বলছে না। এর মধ্যে সবচেয়ে জটিল ও সংবেদনশীল আলোচনা চলছে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গে। 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যুক্তরাষ্ট্রের সঙ্গে $235.6 বিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত রেখেছে। এর মানে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে অনেক বেশি পণ্য রপ্তানি হয়েছে। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্র ইউরোপে কম রপ্তানি করেছে। এখন প্রশ্ন উঠেছে, ইউরোপ কি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি বাণিজ্য চুক্তি করবে যেখানে কিছু শর্ত একতরফাভাবে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে? যুক্তরাষ্ট্র চায় দ্রুত চুক্তি করতে, এজন্য তারা কিছু বাড়তি সুবিধা চাইতে পারে। ইইউর ভেতরেই এ নিয়ে মতভেদ আছে। কিছু সদস্য রাষ্ট্র দ্রুত একটি চুক্তি করতে আগ্রহী, এমনকি কিছুটা আপোষ করতেও রাজি তারা। কিন্তু ফ্রান্স এতে রাজি নয়। তারা স্পষ্টভাবে বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একতরফা কোনো সুবিধা তারা দেবে না, বরং ফ্রান্স চায় দুই পক্ষের জন্য সমান সুবিধাযুক্ত পূর্ণ শুল্কমুক্ত একটি চুক্তি। জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের শুল্ক দ্রুত নিষ্পত্তি করতে আগ্রহী। তবে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক আরোপিত 25% গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের শুল্ক। যুক্তরাষ্ট্র দাবি করছে এই খাতটি জাপানের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতির অন্যতম প্রধান উৎস। কিন্তু টোকিও তার মোটর গাড়ি শিল্পকে তার অর্থনীতির একটি মূল স্তম্ভ হিসেবে দেখে, কারণ এটি মোট দেশজ উৎপাদনের প্রায় 10% উৎপন্ন করে। গত 26 জুন জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া সাফ জানিয়ে দিয়েছেন, আমরা 25% অটোমোবাইল শুল্ককে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য মনে করি। গত 26 জুন শুল্কের সময়সীমা বাড়ানোর প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, জুলাই মাসের সময়সীমা গুরুত্বপূর্ণ নয়। প্রেসিডেন্ট চাইলে বিশ্বের বেশিরভাগ দেশের উপর শুল্ক পুনর্বহালের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরও বলেন, কোনো দেশ নির্ধারিত সময়ের মধ্যে যদি চুক্তি করতে না চায়, তবে প্রেসিডেন্ট নিজেই সেসব দেশের জন্য একটি পারস্পরিক শুল্ক হার নির্ধারণ করে দিতে পারেন। এমন একটি শুল্ক হার যা তিনি মনে করেন যুক্তরাষ্ট্র ও আমেরিকান শ্রমিকদের জন্য লাভজনক হবে। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিট হ্যাসেট বলেছেন, আমরা জানি যে আমরা কয়েকটি দেশের সঙ্গে সমঝোতার একেবারে কাছাকাছি রয়েছি। তবে চূড়ান্ত চুক্তিগুলো নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের কৌশল, অংশীদার দেশগুলোর প্রস্তুতি এবং জুলাইয়ের সময়সীমা ঘিরে শেষ মুহূর্তের রাজনৈতিক পায়তারা কতটা ফলপ্রসূ হয় তার উপর।